শেষ ১৬তে ওঠার লড়াইয়ে গত ম্যাচগুলোতে ছিল টানটান উত্তেজনা। আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে কেপ ভার্দে। টাইব্রেকারের নাটক শেষে এগিয়েছে মিশর, আর গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে কলম্বিয়া। বিশ্বকাপের সবশেষ খবর ও বিশ্লেষণ নিয়ে সমকাল বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তিন্নি অধিকারী। আমার সঙ্গে আছে সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। সেকান্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল বার্তাকক্ষে। আর্জেন্টিনা জিতেছে, কিন্তু হৃদয় জিতে নিয়েছে কেপ ভার্দে। বিশ্ব চ্যাম্পিয়ন এই আর্জেন্টিনার সঙ্গে আসলে কেপ ভার্দের এই ম্যাচটাকে কেমন দেখছেন? ম্যাচটা অসাধারণ একটা ম্যাচ ছিল, যেটা হচ্ছে যে কেপ ভার্দের কাছে এতটা ভালো ফুটবল আশা করা হয়নি। তারা যে মানের ফুটবল প্রেজেন্ট করেছে, প্রথম দিকে তারা একটু শেকি ছিল, মানে জড়তা ছিল তাদের খেলার উপরে। কারণ এত বড় একটা দলের বিপক্ষে যখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন জীবনের প্রথমে, তো সেই ক্ষেত্রে একটা মেন্টাল ব্যারিয়ার তৈরি হয়ে থাকে, এবং সেই মেন্টাল ব্যারিয়ারকে ভাঙার জন্য যে লড়াইটা করতে হয়, সেই লড়াইটা নিজেদের সঙ্গে নিজের। এবং মেসিকে ছোঁয়ার জন্য, আমি দেখলাম মেসিকে ছোঁয়ার জন্য বা মেসির সঙ্গে হাত মেলানোর জন্য কিংবা একবার দৃষ্টি আকর্ষণের জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু মেসি তাদেরকে পাত্তা দিচ্ছেন না। আমি এই দৃশ্যগুলি দেখলাম, পাত্তা দিচ্ছেন না বিকজ অফ মেসির মতো রয়েছে, হয়তো এত গুরুত্ব দিচ্ছে না। বিকজ অফ প্রতিপক্ষ যখন হয়, তখন প্রতিপক্ষ মানে শত্রু, আর শত্রুর সঙ্গে অত হাস্যোজ্জ্বল, অত বিনয় দেখানোর হয়তো সুযোগ নেই, পলিসি হয়তো এটা। কিন্তু ওদেরকে আমি দেখলাম যে তারা একবার হয়তো একটু ধরলে বা একবার পড়ে গেছে, ফাউল হয়েছে, সে প্লেয়ার বলছে হাত ধরার জন্য মেসিকে, যে টেনে তোলার জন্য। তার মানে হচ্ছে যে তার ছোঁয়াটা নিতে চাচ্ছে। সে এত বড় প্লেয়ার, তার বিপক্ষে কখনোই খেলেনি, এই একটা সুযোগ পেয়েছে। একটা মেন্টাল যেমন ফ্যাসিনেশন ছিল, তেমনি আপনার প্রথম দিকে তাদের বিপক্ষে, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে খেলছে, এই একটা মেন্টাল তমার ভিতর দিয়ে গেছে। এইটা ওভারকাম করার পরে তারা ফাস্ট হয়ে গেছে। ক্যাপ আপনার প্রথম যে গোলটা হলো সেটা কিন্তু অফসাইড ছিল, কেন রেফারি ধরেনি আমরা জানি না। সেই জায়গায় এই ওভারকামগুলো কিন্তু অ্যাডভান্টেজ কিন্তু আর্জেন্টিনা পাচ্ছে। এটা চিরাচরিত বাস্তবতা, এটা ফিফা তার বাণিজ্যিক কারণে অনেক কিছু টিকিয়ে রাখে। তো এই জায়গা থেকে ওই গোলটার পরে একটা অ্যাডভান্টেজ ছিল আর্জেন্টিনার, কিন্তু তার পরবর্তীতে যেটা আমরা দেখলাম, যেভাবে কামব্যাক করলো কেপ ভার্দে, দ্যাট ওয়াজ দ্য অসম। এবং আপনার প্রথম গোলটা যদি চিন্তা করেন, সেই গোলটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এবং তাদের খেটে গোলগুলি করতে হয়েছে। এই গোলের পরে তারা যেটা করলো, পরবর্তীতে আর্জেন্টিনা আবার লিড নিল, 2 হয়ে গেল, 2-1 লিড নেওয়ার পরে পরবর্তীতে আবার করলো কি, কেপ ভার্দের যে লেফট উইঙ্গার যেভাবে গোলটা করলেন, দ্যাট ওয়াজ দ্য ওয়াসম। এবং এইরকম যে গোল হয়, এত সুন্দর গোল, এই গোলটা দেখার পরে মনে হয়েছে যে ফুটবলের যে বিউটি, যে কেউ ভালো খেলতে পারে, তাদের মধ্যে যে ভিতরের যে সত্তা রয়েছে, তারা যদি চর্চা করে, তারা যদি নিজেদেরকে ওইভাবে নিতে চায়, পারফেকশনও চায়, এই প্লেয়ারটাই যিনি গোল করার পরে একদম গার্লফ্রেন্ডের কাছে চলে গিয়েছিলেন গ্যালারিতে দৌড়ে গিয়ে, তো উনি আবার যখন একটা ফ্রি কিক নিয়েছিলেন, অল্পের জন্য গোল হয়নি। গোলটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা 3-3 হয়ে যায়। 3-3 হয়ে গেলে ওই লাস্ট মুহূর্তে ওরা যেটা হয়েছে, কেপ ভার্দের একটু ডিফেন্সে লুজ ছিল, লিডস থাকার ফলে আর্জেন্টিনার পক্ষে গোল করাটা সহজ হয়ে গিয়েছিল। 2টো গোল তো, আমি 3টা গোলই কিন্তু ওদের ডিফেন্ডারদের ভুলের কারণে, বিশেষ করে প্রথম গোলটা যেভাবে, সেকেন্ড গোলটা যেটা করেছে, সেকেন্ড গোলটার যে বিষয়টা হচ্ছিল যে তার গোলকিপার দেখতে পাচ্ছিল না, তার নিজের প্লেয়ারের কারণে অবস্ট্রাকল হয়ে গিয়েছিল। ফলে আর্জেন্টিনার প্লেয়ার মার্টিনেজ তিনি জোরে শট দিয়ে গোল করে দিলেন। এই যে এগিয়ে যাওয়া এবং কেপ ভার্দে আবার ফিরে আসা, এবং ফিরে এসে শেষ পর্যন্ত লড়াই করা, দ্যাট ওয়াজ দ্য বিউটি অফ দ্য গেম। এবং হৃদয় জিতে নিয়েছে পুরো বিশ্বের যারা এই কেপ ভার্দে প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে, প্রথম খেলতে নেমেই এরকম একটা চমক, সুপার 32-তে আসা, এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ আর্জেন্টিনা, এটা যদি সুইজারল্যান্ড হতো বা অন্য কোনো দল হতো, উড়িয়ে দিত। কারণ তারা এখানে বুঝে না, হয়তো আগের ম্যাচগুলো যেভাবে খেলেছেন সেই জায়গাটা একটু ল্যাকিংস ছিল। আমি জানি না কেন, তার মেন্টাল একটু তমা ছিল কিনা, আরেকটু সেভ করার মানুষ কিছু সেভ করেছেন, কিন্তু তিনি নর্মালি আগের 3টা ম্যাচে যেভাবে সেভ করেছেন, সেই সেভ যদি আজকে করতে পারতেন, কিংবা তার পজিশন যদি ওইভাবে তিনি সেট করতে পারতেন, তাহলে হয়তো আজকে এখানে কেপ ভার্দে গিয়ে হয়তো জয়ী দেখা যেত। কিন্তু আর্জেন্টিনা জিতেছে, দর্শকপ্রিয় দল, এবং সারা পৃথিবীতে তাদের দর্শক রয়েছে, বাংলাদেশে একটু বেশি, কারণ তারাও অবাক হয় যে বিশ্বে আর কোনো দেশ নিয়ে কিন্তু তারা কথা বলে না, আর্জেন্টাইন লোকরা বাংলাদেশকে নিয়েই কথা বলে, আর্জেন্টাইন, ব্রাজিল এরা। কারণ এরা জানে যে তাদের সারা পৃথিবীতে যা সমর্থক আছে সব বোধহয় বাংলাদেশেই আছে তাদের। তো বাংলাদেশে 20 কোটি লোকের মধ্যে মনে হয় 15 কোটি লোক আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক। এই যে এই জিনিসগুলো, এগুলি আবার ফ্যানাটিক জীবন নিয়ে নিচ্ছে একজন আরেকজনের এই সমর্থনকে কেন্দ্র করে, খুবই মানে এটা কিন্তু খুব প্যাথেটিক, বেদনাদায়ক। তুমি কোন দেশ,
কোথায় কী রয়েছে, ফুটবলটাকে এনজয় করো, যেটা ব্রাজিল এবং আর্জেন্টিনার যারা অ্যাম্বাসেডর রয়েছেন বাংলাদেশে, তারা দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা গিয়েছেন যে একটা ভাই কাজিনকে হত্যা করেছে আমরা দেখেছি, সেই সব জায়গা থেকে বলেছে যে আপনারা খেলাটাকে উপভোগ করেন। যখন যে দেশ খেলছে তারাই বলছে যে আপনার খেলাটাকে উপভোগ করেন, সেই জায়গায় আমরা মারামারি হানাহানি করছি কোথায় কোন দেশ কাকে নিয়ে। আর আমাদের নিজের দেশের খেলা নিয়ে আমরা কখনো খেলতেও যাই না, খেলাকে সমর্থন করতে যাই না, কিন্তু অন্য দেশে নিয়ে খোনাখুনি এটা কখনোই টলারেট হওয়া উচিত না। আর ফুটবল তো একটা খেলা দিন শেষে, আর এই খেলাকে আপনি উপভোগ করবেন, এর বাইরে তো কিন্তু কিছু নয়। খেলাটাকে আসলে খেলার মতো করেই উপভোগ করেন, মাঠে যান কিংবা আপনি টিভির সামনে খেলা দেখেন, খেলা দেখা শেষ, আলোচনার টেবিলে আপনি করতে পারেন আলোচনা, কিন্তু সেটা যেন সহিংসতায় রূপ না নেয়। এইটা আমরা দেখেছি। কেপ ভার্দে ভালো ফুটবল খেলেছে, আমাদেরকে বিনোদন দিয়েছে, তাদের প্রতি আমরা মানে এই যে আনন্দ দেওয়ার জন্য তাদের প্রতি আমরা তাদের সমর্থক হয়ে গিয়েছি, অনেকটা মন জয় করে নিয়েছে আমাদের। তো আর্জেন্টিনাও ভালো করেছে, এবং আর্জেন্টিনা না থাকলে বিশ্বকাপে ম্যারমেরে হয়ে যেত, অর্ধেক বিশ্বকাপ নেই বলে মনে হতো বাংলাদেশে অন্তত। তো সেই জায়গা থেকে তাদের জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা মেসি একটা গোল করেছেন। আবার হ্যাঁ, মেসি তো আরো একটি গোল করেছে এই ম্যাচে। তো 4টি ম্যাচে তো মোট 7টি গোল হলো, এই রেকর্ড আসলে কোথায় গিয়ে থামবে? দেখুন, প্রতি ম্যাচেই তিনি গোল করছেন। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে মেসিকে কিন্তু আগে আমরা কখনো এইরকম দেখিনি, এত ফ্লুয়েন্ট মানে গোল। তার পুরো দলটাই তাকে কেন্দ্র করেছে। তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলে পজিশন সেন্স, কোথায় গেলে বলটা আসবে এবং কোথায় গেলে ওই পজিশন থেকে গোল পোস্টে ভালো কিক নেওয়া যাবে বা প্লেসিং করা যাবে, এই জিনিসগুলো তিনি খুব ভালো বুঝেন। এই জায়গায় রোনালদো থেকে তিনি অনেক বেশি এগিয়ে। উনি আরেকটা ব্যাপার হচ্ছে যে ফরওয়ার্ড লাইনে যখন যাচ্ছেন তিনি তখন দৌড়াচ্ছেন, এবং এই যে রানিং করা, স্পেস তৈরি করা, বল নিয়ে মুভ করা, এগুলি তাকে অনেক বেশি ফ্রি কিকগুলো পারফেক্ট নেওয়ার চেষ্টা করেন। যদিও কেপ ভার্দে অনেক বেশি মনশিয়ানা পরিচয় দিয়েছেন যে এই ফ্রি কিকগুলোকে প্রতিহত করার ক্ষেত্রে, এবং তিনি খুব সফল হননি কালকে ফ্রি কিকে, কিন্তু তার যে সেন্স, পজিশন সেন্স, এইটাই হলো মেসিকে আলাদা করে রেখেছে অন্যদের থেকে। এই কারণেই তিনি এই 39 বছর বয়সেও এখনও টানা সবগুলো ম্যাচেই গোল করতে পারছেন, এবং গোল করে 7টা গোল করে ফেলেছেন 4 ম্যাচে অলরেডি। এই যে হ্যাটট্রিক, তারপরে জোড়া গোল, তারপরে আবার একটা, এই যে এখন আবার একটা গোল করলেন, তিনি আসলে ব্যবধানটা গড়ে দেন অন্যদের থেকে। এই ম্যাচে কি আসলে ভুজিনহা একটু ম্লান ছিলেন নাকি? ভুজিনহাকে, ওইটা আমি বললাম যে কিছুক্ষণ আগে, যে ভুজিনহাকে যেভাবে আমরা দেখেছি লাস্ট 3 গেমে, বিশেষ করে গ্রুপ পর্বের, সেই জায়গায় ওই গ্রুপগুলোর ম্যাচগুলো হয়তো একটু পেছনের গেম ছিল, একটু দুর্বল প্রতিপক্ষ ছিল, কিন্তু তারপর শট তো শটই, গোল পোস্টে যে শটগুলি যায় সেগুলো তো সবাই, যদি ভালো শট হয় সেটা তো সবার জন্য সমান। সেই জায়গায় একটু মনে হয় তিনি আগের মতো শটগুলো ওইভাবে প্রতিহত করতে পারেননি কিংবা থামাতে পারেননি, কিন্তু গ্রিপ করতে পারেননি। সেই জায়গা থেকে মনে হচ্ছে যে একটু মেন্টালি হয়তো ব্যারিয়ার ছিল তার, অথবা আর্জেন্টিনা বলেই হয়তো তার ভিতরে ওই একটা প্যানিক বা চাপ কাজ করেছে, যে কারণে জীবনে প্রথম খেলা, এই জায়গা থেকে তিনি একটু মিলান ছিলেন আমার কাছে মনে হয়েছে। সালার মিশর অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ 16 উঠেছে। মরক্কো এবং মিশর শেষ 16 খেলছে। আফ্রিকার ফুটবলের কি নবজাগরণ ছিল কিনা? ডেফিনেটলি। আফ্রিকার ধরেন আপনার গ্রুপ পর্বে যখন খেলা হলো তখন 9টা দল 10টার মধ্যে আপনার কোয়ালিফাই করলো, তারা বাদ পড়ে যাচ্ছে, একের পর এক বাদ পড়ে গেছে। এই যে বাদ পড়ে যাওয়া, এখনও 2টো দল টিকে রয়েছে। পাদপ্রদীপের আলো সবগুলি এখন মরক্কোর ওপরে, কারণ মরক্কো হচ্ছে এই বিশ্বে এখন অন্যতম ফেভারিট ফুটবল দল, কারণ তারা যেভাবে খেলেছে টানা 4টা ম্যাচে, দ্যাট ওয়াজ দ্য অসম। এবং আজকে রাতেই তাদের একটা ম্যাচ রয়েছে, কোয়ার্টার ফাইনালে যাওয়ার ম্যাচ, যেটা হচ্ছে শেষ 16 ম্যাচ আমরা যেটা বলে থাকি, সেটা হচ্ছে আপনার কানাডার বিপক্ষে, যারা একটা স্বাগতিক, কিন্তু খেলাটা হবে আমেরিকাতে। এই কারণে তাদের একটা নিরপেক্ষ জোন থাকতো, যেহেতু 2 দলের জন্য সমান সুবিধা দেওয়া উচিত। তো সেই কারণে এখানে আজকে যে ম্যাচটা হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মরক্কোই জিতবে, কারণ হচ্ছে যে কানাডার যে মানের ফুটবল খেলে তাদের থেকে মরক্কো অনেক বেটার ফুটবল খেলে, এবং মরক্কোর 20 জন প্লেয়ার ইউরোপের বিভিন্ন লিগে খেলে থাকেন, মিডল ইস্টের বড় সৌদি আরবের লিগেও কেউ কেউ খেলেন। তো এই জায়গা থেকে মরক্কো যে ছন্দটা নিয়ে এসেছে, এবং তাদের যে স্কোরার রয়েছে, সাইবারি যদি বলেন কিংবা তা হাকিমি বলেন, তারা, আমি বিশ্বাস করি যে তারা ওই ছন্দটা এখানে দেখাতে পারবে, এবং এই যদি তাদের ফ্লোটা ধরে রেখে টানা খেলে যেতে পারে তাহলে তারা জিতবেন। তাদের ডিফেন্ডাররাও কিন্তু খুব ভালো, মিডফিল্ডেও ভালো, বলের যোগান দিতে পারে, কিন্তু সেটা আরেকটু অর্গানাইজড হলে অনেক বেশি তাদের চ্যাম্পিয়নশিপ যেটা আছে বিশ্বকাপের ফাইনালের দিকে যাওয়া, সেই যাওয়াটা হয়তো অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে, কারণ তার লাস্ট ইয়ার বিশ্বকাপ যেটা ছিল 22-এ, সেটার সেমিফাইনালিস্ট ছিল, এবং
তারা কিন্তু ফ্লুকে যায়নি, তারা ভালো ফুটবল খেলে গিয়েছে। এবারও তারা প্রমাণ করে দিয়েছে তারা ফ্লুক নয়, তারা পারফরমেন্স করে তারা যোগ্য দল হিসেবে এই জায়গায় এসেছে এবং এই যোগ্যতা দিয়েই হয়তো আরও অনেকটা পথ তারা পাড়ি দেবেন। আজ রাতে তাহলে কানাডা এবং মরক্কোর ম্যাচে কি আমরা মরক্কোকে ফেভারিট হিসেবে ধরতে পারি? অবভিয়াসলি আপনি ফেভারিট হিসেবে ধরতে পারেন, কারণ আমরা দেখে থাকি যে কানাডা যেভাবে খেলেছে, যে গ্রুপও খেলেছে সুইজারল্যান্ড, এবং সুইজারল্যান্ডও উঠে গিয়েছে, কিন্তু এটা হলো ফরচুন, মানে ভাগ্য বলি অনেক সময়, ভাগ্য অনেক সময় অনেক দলকে ফেভার করে। যেমন আপনি জার্মান এবং যদি আপনি চিন্তা করেন নেদারল্যান্ডস, তারা দুটো দল প্যারাগুয়ে এবং ইয়ের কাছে হেরে, মরক্কোর কাছে হেরে তারা দেশে ফিরে গেল, তাদের বাড়িতে ফিরে গেল। কিন্তু তারা যদি এই গ্রুপগুলিতে থাকতেন, আজকে সুইজারল্যান্ডের জায়গায় থাকতেন, আলজেরিয়াকে উড়িয়ে দিত, এবং তারা কিন্তু অনেক বেটার দল, সুইজারল্যান্ডের থেকেও অনেক বেটার দল। তারপরেও তাদের কিন্তু সুইজারল্যান্ড এখানে গ্রুপের অ্যাডভান্টেজের কারণে, দুর্বল প্রতিপক্ষ পাওয়ার কারণে তারা এখান থেকে কোয়ালিফাই করেছে। আবার ধরেন মিশরের সঙ্গে যদি জার্মানি থাকতো তাহলে মিশর হয়তো চান্স পেত না, এখানে অস্ট্রেলিয়ার সঙ্গে এখানে তাদের সুযোগ হয়েছে। এই গ্রুপিংয়ের ক্রসিংয়ের কারণে অনেক সময় ইজি হয়ে যায় অনেক কিছু, প্রতিপক্ষ সহজ পায়, এটা ভাগ্য। যেমন আপনার আর্জেন্টিনা প্রতিপক্ষ যতটা সহজ, ব্রাজিলেরটা তত তার থেকে অনেক বেশি কঠিন, তারা কিন্তু ওভারকাম করে ওখান থেকে এসছে, এবং তারা এই শেষ হলো যে ম্যাচটা খেলবে, কালকে তাদের ম্যাচ রয়েছে রাতে। তো সেই জায়গায় আমরা যদি দেখি এই ম্যাচে কিন্তু আপনার ব্রাজিল পাচ্ছে নরওয়েকে। নরওয়ের হাল্যান্ড খুব ভালো প্লেয়ার, তিনি গোল করতে জানেন, এবং তাদের ইউরোপের দল মানে হচ্ছে তাই কিছু না কিছু ভালো ফুটবল খেলে এবং সেই সক্ষমতা রয়েছে। আজকে রাতে কিন্তু আরেকটা ম্যাচ রয়েছে, সেটা হলো ফ্রান্সের ম্যাচ, ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল যাওয়ার ম্যাচ। ফ্রান্স, আমার এই ফ্রান্স তো ফেভারিট, আমরা সবাই জানি, এবং ফ্রান্স অসাধারণ ফুটবল খেলছে। তাদের এমবাপ্পে, দেমবেলে, যে মানের কী বলে ওলিসে, এই যে ট্রয়ি, তারা যেভাবে অ্যাটাক করে, এই যে ফরমেশন, তারা জানে যে তাদের যে প্রতিপক্ষ রয়েছে প্যারাগুয়ে, যারা জার্মানিকে হারিয়ে এই 16তে এসেছে, তারাও কঠিন প্রতিপক্ষ, লাতিন ফুটবল খেলে, তারা চ্যালেঞ্জটা নিতে জানে, তারা জানে কীভাবে ডিফেন্স লাইন শক্তিশালী প্রতিপক্ষ কীভাবে আটকে রাখতে হয়। কিন্তু ফ্রান্সও জানে যে কীভাবে গোল বের করতে হয়, তাদের মধ্যমাঠের অনেক শক্তির জায়গা রয়েছে, এবং ওই ছন্দটা ক্যারি করে তারা যদি আপনার মাঝমাঠ থেকে অ্যাটাকটা ঠিক প্ল্যান করতে পারে, উইং দিয়ে এমবাপ্পে হয়তো ফরওয়ার্ড খেলে, ফরমেশনটা এমন হতে পারে 1-4-2-3-1, অর্থাৎ এমবাপ্পে একদম টপে থাকবেন, ওখানে ডিস্টার্ব করতে থাকবেন এই ডিফেন্ডারদেরকে, অন্য তিনজন যে আছে, দুজন উইং দিয়ে উঠবে আর একজন মাঝখান দিয়ে যাবে, লিঙ্কের কাজ করবে। এই যে তিনজন তিন দিক দিয়ে অ্যাটাক করতে থাকলে তখন ওদেরকে যখন ট্যাকেল করতে আসবে কিংবা ওদেরকে ডিফেন্ড করতে যখন আসবে, তখন গ্যাপ তৈরি হয়ে যেতে পারে। তখন এমবাপ্পের কাছে যদি বল চলে যায়, আমরা জানি যে এমবাপ্পে কীভাবে ফিনিশিং দেন, এবং সেই জায়গায় যত শক্তিশালী ডিফেন্স লাইনই হোক, তারা এমবাপ্পে যদি ফেলও করে, দেমবেলে রয়েছে, আবার দেমবেলে যদি ফেল করে ওসিলে রয়েছে, কেউ না কেউ গোল করে দেবে, এটা আমার মনে হয়। এবং তাদের ডিফেন্স লাইন যদি চিন্তা করেন, লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলা কিংবা 18 ওয়ার্ল্ড কাপ খেলা, ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু ডিফেন্স লাইনের রয়েছে, মিডফিল্ডে 2 জন, কিন্তু ফরওয়ার্ডে 3 জন। এই যে তাদের এই এক্সপিরিয়েন্সটা তাদেরকে এগিয়ে রাখবে। আরেকটা ব্যাপার হচ্ছে, ফ্রান্সের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো, সবচেয়ে বড় তারকা, মানে এমবাপ্পের সঙ্গে যদি তুলনা করি, আরেকজন বড় তারকা রয়েছে এই দলে, সেই দলটাকে তিনি কোচ দিদিয়ের দেশম হলো 1998-এর যে বিশ্বকাপ, তারা প্রথমবার বিশ্বকাপ জেতে 98-এ, সেই বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন, এবং 2018 সালে যে তারা বিশ্বকাপ জেতে সেই দলের কোচ, অর্থাৎ তিনি সবচেয়ে বড় তারকা। এবং একজন এরকম মানে যখন কোচ আপনার ডাগআউটে থাকেন, তিনি প্ল্যান দিবেন যে কিভাবে এই বিশ্বকাপে প্রতিপক্ষকে পরাস্ত করা যায়, কিভাবে তাদেরকে প্রতিহত চুরমার করে দেওয়া যায়। তো সেই জায়গা থেকে এবং কোন প্লেয়ারকে উজ্জীবিত কীভাবে করলে সেই প্লেয়ার বেস্ট আউটপুট দিবে, সেটা তারা ভালো জানে, এবং সেই জানার ফলে এগুলির অ্যাডভান্টেজ নিয়ে প্যারাগুয়েকে তারা হারাবে, এটা আমার মন বলছে। এবং এই ফ্রান্সকে আসলে থামানোর নয়, যদি এই ফ্রান্স কন্টিনিউ খেলে যেতে পারে এই ছন্দ নিয়ে, তাহলে তারা ফাইনালে যাবে এবং ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে। এবং তার সবাই কিন্তু এই বিশ্বে এখন ধারণা করছে যে ফ্রান্সই চ্যাম্পিয়ন হওয়ার মতো একমাত্র যোগ্য দল এই মুহূর্তে। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, অন্যরা যে ফুটবল খেলছে তার থেকে অন্তত 1 ক্রস, অর্থাৎ 2 মাইল, 1 ক্রস তো আমরা জানি যে 2 মাইল এগিয়ে রাখছে সবাই, তারা এতটা এগিয়ে রয়েছে। এখন ফুটবল হলে এমন এক খেলা, অনেক সময় সারাক্ষণ ভালো খেলেও যদি গোল না করতে পারে, 90 মিনিটে খারাপ খেলেও আপনার জিতে যেতে পারে গোলের কারণে। তো সেই জন্যেই এই গেমকে বলা হয় যে এমন আনসার্টেন গেম, মানে শেষ মুহূর্তে গিয়েও আপনি বুঝতে পারবেন মাঠে 90 মিনিটের লড়াই আসলে কি হবে, এটা আসলে বলা যায় না। আমরা এর আগের একটা ম্যাচ দেখলাম না, একেবারে আপনার শেষ মুহূর্তে গিয়ে 2 গোল হলো 86 মিনিটে, 89 মিনিটে। তো এই যে
দুটো ম্যাচ মিনিটের হ্যাঁ যেই। শেষ মিনিটে যে গোল হলো, তারপরে আবার একটা যখন আপনার মিনিট এক্সট্রা টাইম 30 মিনিট যোগ হলো, ওখানে গিয়ে গোল করলো, গোল করে তারা করলেন কি চলে আসলেন, নরওয়ের কথা বলছি, বা তারা এইভাবে কামব্যাক করা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট। এরকম ফুটবল ভেরি আনসার্টেন। তো আমরা আশা করব যে এই আনসার্টেনিটি কাটিয়ে ভালো খেলা অবশ্যই উপহার দেবেন। দর্শক, এই ছিল আজকের সমকাল বার্তাকক্ষ থেকে ফুটবলের সবশেষ আপডেট। ফুটবলের আরও নতুন আপডেট পেতে থাকুন সমকালের সাথেই।